আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেনাটেল লিমিটেড নিবেদিত রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হৃদস্পন্দনের 49তম পর্বে। সাথে আছি আমি ডক্টর সৈয়দা রুবাইদা কিপ্রিয়া। প্রিয় দর্শক, বরাবরের মতো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে হৃদরোগের চিকিৎসায় করোনারি অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি। খুব কঠিন লাগছে হয়তো শব্দ দুটো, কেউ হয়তো জানি, অনেকে হয়তো জানি না। দর্শক, এই বিষয়ে আজকে পরিষ্কার ধারণা দিতে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিতে আমাদের সাথে একজন দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত আছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে বিশেষজ্ঞ অতিথি হিসেবে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজের কার্ডিওলজির সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক অনেক স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং রাজ টিভি, ব্র্যানেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং যারা আজকে দেখছেন অনুষ্ঠান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এত ব্যস্ততম সময় থেকে আমাদের দর্শকদেরকে সচেতন করবার লক্ষ্যে আপনি রাজ টিভিতে সময় দিয়েছেন, তার জন্য স্যার আমরা অত্যন্ত কৃতজ্ঞ। প্রিয় দর্শক, আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও বলে দিচ্ছি, হৃদরোগের চিকিৎসায় করোনারি অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি। এই বিষয় সংক্রান্ত নিশ্চয়ই আপনাদের অনেক কিছু জানবার আছে। নিয়ম কি আপনারা সবাই জানেন, আমি আবারও বলে দিচ্ছি। আমাদের লাইভ সেশনের কমেন্ট বক্সে নাম এবং বয়স উল্লেখ করে সমস্যা জানাতে হবে। এবং দর্শক, বারবার মতো আমাদের লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাষ্ট্রীয় অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমাদের পেজটি লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটিও পেজে পেয়ে যাবেন, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই প্রত্যেকটি ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পরবর্তীতে সংরক্ষিত অবস্থায় থাকবে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আয়োজনের সার্টিফিকেট পার্টনার রেনাটেল লিমিটেড, পাওয়ার্ড বাই রোলি ব্র্যান্ড বা গ্লিনটাইম রেজোনেন্স। ফিরে যাচ্ছি আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে। স্যার, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে হৃদরোগের চিকিৎসায় করোনারি অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি, প্রথমে আপনার কাছে জানতে চাইবো করোনারি অ্যাঞ্জিওগ্রাম এই শব্দ দুটি দিয়ে আমরা আসলে কি বুঝি? আসলে অ্যাঞ্জিওগ্রাম দিয়ে যেটা আমরা বুঝি যে কোনো রক্তনালীর এক্স-রে করা এবং রক্তনালীটিকে বোঝা, সেটাকে আমরা অ্যাঞ্জিওগ্রাম বলি। এখন হার্টে আমরা জানি দুইটি রক্তনালী থাকে, এটা ডান দিকে একটি রক্তনালী থাকে যেটা রাইট কর্নারি আর্টারি, বাম দিকে থাকে হচ্ছে লেফট কর্নারি আর্টারি। এবং হার্টের এই রক্তনালীগুলোকে খুব সুন্দরভাবে মানে এক্স-রের মাধ্যমে দেখার জন্য যে পরীক্ষা আমরা করি, সেখানে রেডিওপেট ডাই ইউজ করা হয়, আয়োডিন কন্টেনিং, যেন আইপামিনো জাতীয় ওষুধ ব্যবহার করে আমরা হার্টের রক্তনালীর ভিতরে কোনো ব্লক আছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা বোঝার জন্য যে পরীক্ষা করি, তাকেই সহজ ভাষায় আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম বলে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার প্রসিজারটা কি, আসলে কিভাবে এই পরীক্ষাটি করা হয় বা এই কি পদ্ধতি অ্যাপ্লাই করা হয়? হ্যাঁ, করোনারি অ্যাঞ্জিওগ্রাম আসলে কিভাবে আমরা করি যদি জানতে চাই, আসলে খুব সহজ একটি পরীক্ষা। তবে আমরা দেখি যে রোগীরা অনেক সময় কিন্তু খুব ভয় পেয়ে থাকে যে অ্যাঞ্জিওগ্রাম কি যেন একটা পরীক্ষা, হার্টের কি কোনো অপারেশন নাকি, এরকম একটা ভয় ভীতি কাজ করে। আসলে এটা কোনো চিকিৎসাও না, এটা জাস্ট একটা ইনভেস্টিগেশন, যেটা হলো পরীক্ষা, যার মাধ্যমে আমরা হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা সেটা নির্ণয় করে থাকি। তাহলে অ্যাঞ্জিওগ্রাম যে পদ্ধতিতে করা হয়, দেখা যায় আমরা বর্তমানে যেমন হার্টের যে রক্তনালী থাকে রেডিয়াল আর্টারি, সেটা রেডিয়াল আর্টারির মাধ্যমে আমরা কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করি। আবার পায়ের রক্তনালী ফিউমারাল আর্টারি, সাধারণত এই দুইটা আর্টারিকে আমরা চয়েস করে থাকি। তো অ্যাঞ্জিওগ্রাম করার আগে সাধারণত রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্সে থাকা প্রয়োজন। তারপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা তার আগে করে নিই, করে রোগীর ফিটনেসটা দেখি। অনেক সময় হার্টের ইকোকার্ডিওগ্রাফি করা হয়, ইসিজি, এ ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তারপর সুনির্দিষ্ট কারণও আমরা দেখে নিই যে আসলে কি কারণে তার অ্যাঞ্জিওগ্রাম করার প্রয়োজন। তাহলে সুনির্দিষ্ট একটা কারণ খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে তার ফিটনেসটা দেখা হয়, দেখে তারপর একজন অ্যাটেন্ডেন্স থাকতে হবে, দায়িত্বশীল ব্যক্তি, এবং রোগীকে হসপিটালে ভর্তি হতে হয় অ্যাঞ্জিওগ্রাম করার জন্য। ভর্তি হওয়ার পর
আমরা রুগীকে অনেক সময় দেখা যায় ৩-৪ ঘন্টা না খেয়ে থাকতেও বলা হয়। তো বর্তমানে দেখা যায় অনেক ক্ষেত্রে খাওয়া অবস্থাও এনজিওগ্রাম করা যায়, তেমন জটিলতা হয় না। তো এনজিওগ্রাম করার জন্য হসপিটালে ভর্তি হতে হয়। তো ভর্তি হওয়ার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যেটা ফিটনেস দেখার জন্য বা কোনো ভাইরাল মার্কার দেখা। তারপরে আমরা রুট চয়েস করি যে কিভাবে কোন জায়গা দিয়ে এনজিওগ্রাম করব। সাধারণত এখন দেখা যায় রেডিয়াল আর্টারি সবচেয়ে বেশি পছন্দ করে সবাই। যে রেডিয়াল আর্টারি মানে হাতের রক্তনালী দিয়ে যদি এনজিওগ্রাম করা যায়, সেই ক্ষেত্রে রুগীকে দীর্ঘ সময় বেডে শুয়ে থাকার প্রয়োজন হয় না। যেমন যেটা হলো বাথরুমের যে প্রয়োজনগুলো, প্রস্রাব পায়খানার ক্ষেত্রে খুব বেশি জটিলতা হয় না হাত দিয়ে যদি এনজিওগ্রাম মানে পেশেন্ট মুভেবল থাকতে পারে। আর যদি পায়ে দিয়ে এনজিওগ্রাম করার ক্ষেত্রে দেখা যায় রুগীকে ৬-৭ ঘন্টা একেবারে সোজা হয়ে শুয়ে থাকা লাগে। এটা রুগীর কাছে অনেক সময় বিরক্তিকর লাগে পেশেন্টের কাছে। এছাড়াও দেখা যায় পায়ের রক্তনালী দিয়ে এনজিওগ্রাম করার ক্ষেত্রে পায়ের ওখানে ব্লিডিং হওয়া, বিভিন্ন ধরনের জটিলতার থাকে। হাতের ক্ষেত্রে অনেক সময় জটিলতা কম থাকে। আবার হাতে এনজিওগ্রাম করার ক্ষেত্রে দেখা যায় হসপিটাল স্টে কম, অল্প সময় পরেই রুগী আবার বাড়িতে চলে যেতে পারে। পায়ের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ সময় হসপিটালে অবস্থান করা লাগে। তো এই জন্য অনেকে দেখা যায় হাতকেই চয়েস করেন। আবার হাতের ক্ষেত্রে জটিলতাও আছে। দেখা যায় হার্টের রক্তনালীতে যদি ঠিকমতো যদি পালস পাওয়া না যায়, তার উপরে আবার হাতের রক্তনালী আঁকা-বাঁকা থাকে। এই ধরনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিন্তু হাত দিয়ে এনজিওগ্রাম করা যায় না। তখন আবার যেতে হয়, পায়ে চলে যেতে হয়। তো এইভাবে রুট আমরা চয়েস করার পর আমরা কি করি, ওই জায়গাটাকে খুব ভালোভাবে আয়োডিনাইজ সলিউশন দিয়ে পরিষ্কার করা হয়। স্টেরাইল করে আমরা পাংচার করি, আর্টারি পাংচার করে তখন আমরা কি করি, এখানে একটা শীট বসানো হয়, একটা চ্যানেল তৈরি করা হয়। সেই চ্যানেলের ভিতর দিয়ে আমরা ক্যাথেটার পার করে হার্টের যে ২টি রক্তনালী আছে, সেই রক্তনালীর মুখ পর্যন্ত আমরা প্লাস্টিকের ক্যাথেটার নিয়ে যাই। এই ক্যাথেটারের ভিতর দিয়ে আমরা রেডিও ওপেক ডাই, যেটা এক্স-রে করে দেখার জন্য হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, আমরা যে ওষুধটা প্রয়োগ করি তাকে আইফোআমিরও বলা হয়। এই যে ওষুধটা প্রয়োগ করার জন্য আমরা একটা চ্যানেল, যেটা হলো প্লাস্টিকের ক্যাথেটারের মতো, এর মাধ্যমে আমরা কি করি, ওষুধটা রক্তনালীতে প্রবেশ করি। প্রবেশ করানোর পরে মেশিনের মাধ্যমে, যেটা হচ্ছে এনজিওগ্রামের যে মেশিনগুলো থাকে, সিয়াম মেশিনের মাধ্যমে ছবি তোলা হয়। এই ছবির মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি, আমরা ডাক্তাররা দেখতে পারি, রোগীর অ্যাটেন্ডেন্সও দেখতে পারেন। পরবর্তীতে সিডি আকারে পেশেন্টকে দেওয়া হয়, যার ফলে হচ্ছে পেশেন্টও দেখতে পারেন, পরবর্তীতে অন্য ডাক্তাররাও দেখতে পারেন যে তার রক্তনালীতে কি ধরনের ব্লক আছে, কয়টা ব্লকের পরিমাণ কিরকম। কখনো দেখা যাচ্ছে কম পরিমাণে ব্লক থাকে, কখনো ব্লকের পরিমাণ অনেক বেশি থাকে, যেই ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি বা রিং লাগানোর প্রয়োজন হয়, কখনো রিং লাগানো যায় না, বাইপাস করার প্রয়োজন হয়। এই সিদ্ধান্তগুলি নেওয়ার জন্য কিন্তু অ্যানজিওগ্রাম হচ্ছে একটি খুব গোল্ড স্ট্যান্ডার্ড বা খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেই পরীক্ষার মাধ্যমে আমরা সঠিকভাবে রক্তনালী কয়টা ব্লক, কি পরিমাণ ব্লক নির্ণয় করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর এবং সহজ ভাবে পুরো পদ্ধতিটি বুঝিয়ে বললেন। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, যে কোনো প্রসিডিউর কিন্তু করার আগে রোগীদের কয়েকটি জিনিসই কিন্তু আমরা আপনার বিশেষজ্ঞরা দেখেন, একজন রোগীর বয়স বা ফিটনেস, কোমরবিডিটি আছে কিনা। সেক্ষেত্রে জানতে চাই স্যার, এনজিওগ্রামটা আসলে কাদের জন্য উপযুক্ত, কাদের ক্ষেত্রে এটি করা যাবে এবং কাদের জন্য করা যাবে না? এখন অ্যানজিওগ্রাম আসলে একটা হলো যে কোন রোগীদের অ্যানজিওগ্রাম করা দরকার, আরেকটা হচ্ছে কাদের ক্ষেত্রে রিস্ক বেশি, যেমন যে আপনি বললেন বয়স আর বিভিন্ন ফ্যাক্টরগুলো বিবেচনা নেওয়া। হ্যাঁ, তখন আমরা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করি যে কাদের অ্যানজিওগ্রাম করা দরকার, কাদের সিলেক্টেড গ্রুপ কারা। যেমন অ্যানজিওগ্রাম করা হয়েছে রক্তনালীতে ব্লক আছে কিনা। আমরা জানি যে বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে হচ্ছে হার্ট অ্যাটাক বা ইস্কেমিক হার্ট ডিজিজ জনিত কারণে। এবং ইস্কেমিক হার্ট ডিজিজ জনিত কারণে দেখা যাচ্ছে যে আপনার ৯ থেকে ১০ মিলিয়ন মানুষ কিন্তু প্রতি বছর মারা যায় এবং ১২৬ বিলিয়ন মানুষ কিন্তু আক্রান্ত এই রোগে। এটা বিরাট একটা অংশ মানুষ কিন্তু, এবং নাম্বার 1 কিলার ডিজিজ বা বলা হয় সবচেয়ে বেশি মানুষ মারা যায় যদি এই করোনারি আর্টারি ডিজিজ বা ইস্কেমিক হার্ট ডিজিজ জনিত জটিলতার কারণে। তাহলে দেখা যাচ্ছে যে এই রোগটাই হলো ১ নম্বর, যে এই রোগটা যদি থাকে সেই রোগটা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা অ্যানজিওগ্রাম করার জন্য। এখন এই রোগেরও তো বিভিন্ন ধরনের লক্ষণ থাকে, যেমন একজনের হার্ট অ্যাটাক হলো, আমরা কি বলি যে হার্ট অ্যাটাক হইলেই কিন্তু সাথে সাথে অ্যানজিওগ্রাম করতে বলা হয়। এখন যদি আমরা ১২ ঘন্টার ভিতরে যদি অ্যানজিওগ্রাম করে ব্লকের যে আর্টারিটা ব্লক আছে সেটা খুলে দেওয়ার জন্য আমরা বলি, তখন অ্যানজিওগ্রামের দরকার হার্ট অ্যাটাক হইলে।
আবার আরেকটা হচ্ছে যে নন এসটি এলিভেটেড মাইক্রো ইনফেকশন, হার্ট অ্যাটাকের আরেকটি ধরন যেখানে এসটি এলিভেশন থাকে না। ওই ধরনের হার্ট অ্যাটাক হলে যাদের হাই রিস্ক ফিচার থাকে, যেমন যাদের মৃত্যু ঝুঁকি বেশি, তাদেরকে আমরা বলি না, দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করে তার ব্লকটা সারিয়ে নিতে হবে। আবার কিছু পেশেন্ট আছে যাদের হচ্ছে স্টেবল করোনারি আর্টারি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই রোগীদেরকে ওষুধ খাওয়ানো হয় কিন্তু তারপরও বুকে ব্যথা হচ্ছে, বা তাদের ইটিটি করানোর পর দেখা যায় ইটিটি পজিটিভ আছে, ইকো করানোর পর দেখা যাচ্ছে ইকোতে হার্টের লেফট ভেন্ট্রিকুলার ফাংশনটা কমে যাচ্ছে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। অ্যাঞ্জিওগ্রাম করে তার হার্টের ব্লকের পরিমাণ নির্ণয় করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি মানে সেট করা প্রয়োজন। আবার দেখা যাচ্ছে যে একজন মানুষের হার্টের সমস্যা আছে, তার দেখা যাচ্ছে তার রিস্ক ফ্যাক্টরও আছে, ইটিটি পজিটিভ, কিন্তু তার অন্য কোনো একটা অপারেশন দরকার, বড় কোনো সমস্যা, সেই ক্ষেত্রে কিন্তু হার্টের অ্যাঞ্জিওগ্রাম করে আগে হার্টের সমস্যাটাকে সমাধান করে নিতে হবে সুযোগ থাকলে। তারপর হচ্ছে যেমন একজন রোগীর হার্টের ভালভের অপারেশন দরকার, হার্টের অন্যান্য ডিজিজের জন্য তার অপারেশন দরকার, কিন্তু তার বয়স হচ্ছে যেমন 35 বছর বা তার বেশি, অথবা তার দেখা যায় রিস্ক ফ্যাক্টর আছে করোনারি আর্টারি ডিজিজের, অথবা সিমটম আছে করোনারি আর্টারি ডিজিজের, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করে তার রক্তনালীতে ব্লক আছে কিনা সেটা সঠিকভাবে দেখে নেওয়া উচিত। তাহলে আমরা কিছু গ্রুপের পিপল দেখলাম যে যাদের ক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাম করা জরুরি। এখন কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় অ্যাঞ্জিওগ্রামে কিন্তু জটিলতা হইতে পারে, যেহেতু এটা একটা ছোটখাটো একটা প্রসিডিউরের মতো। এখানে দেখা যাচ্ছে যে এটা ফিটনেসেরও ব্যাপার আছে কিন্তু, যেমন আমরা দেখি যাদের ক্ষেত্রে হার্টের ফাংশনাল ক্যাপাসিটি কম, যেটা হলো ইজেকশন ফ্র্যাকশন আমরা বলি, লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন কম, তাদের ক্ষেত্রে জটিলতা হয়। আবার যাদের লেফট মেইন ডিজিজ থাকে, হার্টের বাম দিকে রক্তনালী যদি একেবারে শুরুতেই যদি ডিজিজ থাকে, লেফট মেইন করোনারি আর্টারি ডিজিজ, বয়স যাদের বেশি, যেমন 70-এর বেশি বয়স, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে যাদের কোমরবিডিটি অনেক বেশি, যেমন অন্যান্য ডিজিজের জটিলতা, কিডনির সমস্যা, শ্বাস প্রশ্বাসের যেমন সিওপিডি বা অন্যান্য ডিজিজের জটিলতা যাদের থাকে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যাঞ্জিওগ্রাম করা জরুরি, কিন্তু আবার তাদের ঝুঁকিটাও কিন্তু বেশি। তাহলে দেখা যাচ্ছে যে যাদের আপনার বয়স বেশি, অন্যান্য কোমরবিড কন্ডিশন বেশি, হার্টের ফাংশনাল ক্যাপাসিটি খুব কম, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আবার জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন এবং প্রচুর প্রশ্ন আসছে, আপনি অনুমতি দিলে স্যার আমরা কিছু প্রশ্ন নিয়ে নিতে পারি। হ্যাঁ, নিতে পারেন। জি স্যার, আমাদের একজন দর্শক মাহমুদুল হাসান চমন, তিনি প্রশ্ন করেছেন, স্যারের কাছে জানতে চাই, বুকের বাম পাশে ঘন ঘন ব্যথা মানে কি হৃদরোগ, এবং সাধারণভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি? হ্যাঁ, এখন হলো হৃদরোগের লক্ষণগুলো উনি জানতে চাচ্ছেন, যে বুকে ব্যথা হইলে কি হৃদরোগ কিনা। এখন বুকে ব্যথা আসলে অনেক কারণেই হয়, যেমন আপনি ধরেন গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও কিন্তু বুকে ব্যথা হয়, ফুসফুসের যদি রোগ থাকে সেই ক্ষেত্রে আমরা দেখি বুকে ব্যথা হয়, বা বুকের যে হাড্ডিগুলো থাকে, মাংসপেশি থাকে, এই সমস্ত জায়গাও যদি সমস্যা হয় তখনও দেখা যায় বুকে ব্যথা। তাহলে সব বুকে ব্যথাই কিন্তু হার্টের রোগ না। এখন হার্টের রোগ আর যে ব্যথা সেটাকে আমরা বলি ইসকেমিক চেস্ট পেইন। মানে ইসকেমিক চেস্ট পেইনের কিন্তু একটা নির্দিষ্ট মানে আপনার ধরন আছে। ধরনটা কিরকম, যেমন বুকের মাঝখান বরাবর ব্যথা হয় এবং ব্যথাটা মনে হয় যেন চাপ দিয়ে ধরার মতো ব্যথা। আবার হার্ট অ্যাটাক হলে বুকে পাথর চাপা দেওয়ার মতো ব্যথা হয়। সেই ক্ষেত্রে সাথে ঘাম আসা, তারপর হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, বমি বমি ভাব হওয়া, হার্ট অ্যাটাক যদি ব্যথা। আবার যে হার্ট অ্যাটাক ছাড়াও বুকের যে রক্তনালী ব্লকজনিত যে ব্যথা, সেই ব্যথার ধরনটা কিরকম, বুকের মাঝখানে ব্যথা হচ্ছে, হাঁটার সাথে ব্যথা হয়, কাজ করার সাথে ব্যথা হচ্ছে, আবার আপনার রেস্ট নিবেন ব্যথাটা চলে যাচ্ছে। অনেক সময় নাইট্রেট গ্লিসারিন জাতীয় ওষুধ জিভের নিচে দিলে দেখা যায় ব্যথা চলে যায়, স্প্রে দিলে ব্যথা চলে যায়, কাজ করলে ব্যথা আসে। সেই ব্যথাটা আবার বুকের মাঝখানেও থাকতে পারে, বুকের পিছনে যেতে পারে, বাম হাতেও যেতে পারে, কখন কোনো সোয়ালে, ঘাড়ে, গলাতে ব্যথা আসে। এই ধরনের ব্যথা কিন্তু মনে হচ্ছে যেন গলায় চাপ দিয়ে ধরে রাখছে, এই ধরনের ব্যথা থাকে। এবং কাদের এটা হয়, যেমন একটা গ্রুপ অফ পিপলেরই হয়, যেমন পুরুষের ক্ষেত্রে বয়স যদি 45 ইয়ার্সের বেশি, ফিমেলের ক্ষেত্রে 55 ইয়ার্সের বেশি যদি হয়, যারা ধূমপান করেন, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থাকে, রক্তে কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে, বেশি দুশ্চিন্তা যারা করেন, ওজন যাদের অনেক বেশি, বডি মাস ইন্ডেক্স 30 বেশি, তারা যারা কায়িক পরিশ্রম করেন না, ধূমপান, অ্যালকোহল যারা খাচ্ছেন, তো এই ধরনের
লোকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হার্টের ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, যেমন আমরা বলি যে ফ্যামিলির যে পুরুষ মেম্বারদের 55 ইয়ার্স এর কম বয়সে, আর ফিমেল মেম্বার যদি 65 ইয়ার্স এর কম বয়সে হার্টের অ্যাটাক বা হার্টের সমস্যা রোগী যদি পরিবারে কারো থাকে, সেই ক্ষেত্রেও পরিবারের সদস্যদের এ ধরনের প্রবলেম হতে পারে। তাহলে আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট ধরনের বুকে ব্যথা হয়, সেই বুকে ব্যথা আবার কাদের, একটা গ্রুপ অফ পিপল যাদের বয়স একটা ব্যাপার, তারা বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর গুলো আছে, এদের ক্ষেত্রেই কিন্তু মানে হার্টের সমস্যা থাকার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সমস্ত হিস্ট্রি দেখার পর কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে তারা আসলে কি হার্টের রোগ আছে কিনা, না অন্য কারণে বুকে ব্যথা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, মাহমুদুল হাসান চমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং স্যার কিন্তু খুব সুন্দর করে বিস্তারিতভাবে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। দর্শক, আমাদেরকে আরো প্রশ্ন করতে থাকুন। আমরা দেখছি হৃদরোগের চিকিৎসা, করণীয়, অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টির নিয়ে বিস্তারিত আলোচনা, এবং আমাদের সাথে আজকে গেস্ট স্পিকার হিসেবে আছেন এনআইসিবিটির কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিউর রহমান পাটোয়ারি স্যার। স্যার, আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন অ্যানজিওগ্রামের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি হতে পারে? হ্যাঁ, অ্যানজিওগ্রামে আসলে বর্তমানে অনেক এক্সপার্ট ডেভেলপ করে গেছে, পাশাপাশি অনেক মানে হসপিটালও আপনার এখন অ্যানজিওগ্রাম হচ্ছে। অ্যানজিওগ্রামটা প্রথম দিকে যখন হয় তখন অনেক জটিলতা হইতো। এটার কারণ ছিল যে আসলে ওরকম এক্সপার্টাইজ, ভালো হসপিটাল, তারপর হচ্ছে হার্ডওয়্যার, এই সমস্ত জিনিসের কারণে এখন বর্তমানে কিন্তু সব জিনিস অনেক ফাইননেস চলে আসছে, এবং এখন বর্তমানে জটিলতা কিন্তু অনেক কম হয়। তারপরও যে একেবারে জটিলতা হচ্ছে না তা নয়। এই জটিলতাগুলো যদি আমরা বিবেচনা করি, দেখা যায় যে জটিলতা হয় 0.01% জটিলতা, খুব কম জটিলতা। তো এখন এই জটিলতাগুলোর ভিতরে আমরা দেখি যে যে জায়গা দিয়ে রক্তনালীকে আমরা ছিদ্র করে অ্যানজিওগ্রাম করার জন্য আমরা চেষ্টা করি, সেই জায়গাতে অনেক সময় ব্লিডিং হতে পারে, ওখানে ইনফেকশন হতে পারে, ওখানে রক্ত জমাট বেঁধে যেতে পারে, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। আবার ফিস্টুলা হয়, আর্টারি ভেনাস ফিস্টুলা হতে পারে। এছাড়া আমরা দেখি যাদের কিডনির সমস্যা থাকে, অনেক সময় কিডনির উপরে ইফেক্ট পড়ে, যেটাকে বলা হয় কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি। অনেক সময় আমরা যে ওষুধটা ব্যবহার করি অ্যানজিওগ্রাম করার জন্য, আয়োডিন কন্টেনিং ডাই, যাদের সেন্সিটিভিটি থাকে আয়োডিনে, তাদের হাইপার সেন্সিটিভ রিয়েকশন হতে পারে। সেটা আবার ম্যানেজ করার জন্য হাইড্রোকর্টিসন জাতীয় ওষুধ বা এগুলো প্রয়োগ করে এটা ম্যানেজ করা হয়। আবার অনেক সময় দেখা যায় লেপমেন ডিজিজ যদি থাকে, ইনজেকশন ফ্র্যাকশন হার্টের যদি কম থাকে, হার্টের কার্যক্রম, সেক্ষেত্রে দেখা যায় আপনার এরিথমিয়া ডেভেলপ করতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে। এই ধরনের কিছু জটিলতা কিন্তু অনেক সময় হইতে পারে। তো একেবারে যে অ্যানজিওগ্রাম যে কোনো জটিলতা বিহীন পরীক্ষা, ব্যাপারটা কিন্তু সত্যি ঠিক নয়। কিছু কিছু জটিলতা হইতেই পারে, এবং সেই জটিলতার জন্য কিছু যেমন যাদের বয়স বেশি, আমরা আগেও বললাম, এবং যাদের বয়স বেশি, যাদের হার্টের ফাংশনাল ক্যাপাসিটি কম, যাদের ক্ষেত্রে দেখা যায় অন্যান্য কোমরবিড কন্ডিশন থাকে, তাদের ক্ষেত্রে জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো আমরা করি কি, অ্যানজিওগ্রাম করার আগে কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট করা হয়, ডায়াবেটিসের মাত্রা, কিডনির অবস্থা, অনেক সময় বুকের এক্সরে, ইলেকট্রোলাইট, হার্টের ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমরা রোগীর আসলে একটা ফিটনেস আমরা দেখি, তারপরে সাধারণত অ্যানজিওগ্রাম করার জন্য রোগীকে নেওয়া হয়, যার ফলে হচ্ছে জটিলতা অনেকাংশই কমই হয়। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে স্যার অ্যানজিওগ্রাম বা হৃদরোগের চিকিৎসার বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে একটা শব্দ আমরা শুনে থাকি, সেটি হচ্ছে স্যার স্টেন্টিং। আপনার কাছে একটু জানতে চাই স্যার, এই স্টেন্ট আসলে কি জিনিস? হ্যাঁ, এখন ওই আমরা যেটা বলি যে চিকিৎসা পদ্ধতি হলো হৃদরোগের, একটা হলো মেডিসিন দেওয়ার জন্য ওষুধের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি, বা যেখানে যে স্ট্যান্ট ইমপ্লান্ট করা হয়, বা কেউ কেউ আবার রিংও বলেন, যে রিং লাগে হার্টের রক্ত। আরেকটা পদ্ধতি হলো বাইপাস অপারেশন। না, এই তিনটার কিন্তু সিস্টেম হলো হৃদরোগের চিকিৎসা। তো এখন ইন্টারভেনশনের মাধ্যমে যে চিকিৎসা করা হয়, যে সেটা আমরা বলি যে স্ট্যান্টিং বা অ্যানজিওপ্লাস্টি। এখানে স্ট্যান্ট লাগানো হয় হার্টের রক্তনালী যেখানে ব্লক থাকে। যে ব্লক মানে হচ্ছে হার্টের রক্তনালীর গায়ে কোলেস্টেরল জমে, চর্বি জমে, রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতেছে। হ্যাঁ, এটাই হলো ব্লক।
এখন এই ব্লকটা ভিতরের দিকে থাকে, তো ভিতরের দিকে থাকে। এখন এটাকে আমরা কি করি, যদি ভিতরে যদি কোনো মেটেলের কোনো একটা কিছু দিয়ে যদি চাপ দিয়ে ওয়ালের গায়ে যদি আমরা প্ল্যাকটাকে নিয়ে যেতে পারি, তাহলে ভিতরে কিন্তু রক্ত চলাচলটা স্বাভাবিক হবে। মানে এটা একটা পানির নলের কথা চিন্তা করেন, যে এটা ভিতরে পানি যাচ্ছে, এখন দেখা যাচ্ছে ভিতরে পানি যাচ্ছে না, ভিতরে ময়লা জমে গেছে। তা আমরা কি করি, আমরা সাধারণত ময়লা পরিষ্কার করার জন্য চেষ্টা করি, পানি টিউবের ভিতরে যেন পানির বিভিন্নভাবে ময়লাটা পরিষ্কার করে দিলে পানি যাবে, অথবা পাইপ চেঞ্জ করা হয়, তাই তো? কিন্তু আমরা তো হার্টের রক্তনালী তো চেঞ্জ করতে পারবো না। তো এখানে কি করা হয়, গায়ে যে চর্বিটা জমে, এই চর্বিটাকে ওয়ালের গায়ে আমরা পেস্ট করে দিই, ভিতরে আরেকটা টিউব ঢুকিয়ে দিয়ে। এই টিউবটাই হলো স্ট্যান্ড। তাহলে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মেটালের তৈরি একটা টিউব, মানে হচ্ছে যেটা স্টিল দিয়ে সাধারণত তৈরি করা হয়, যেটা মেডিকেটেড, মানে শরীরের সাথে অ্যাডজাস্টেবল এই ধরনের, মানে যেটা হলো মেডিকেল গ্রেডেড স্টেনলেস স্টিল বলা হয়। তো এগুলো দিয়ে তৈরি, এবং সেই জিনিসটা হচ্ছে অনেকটা স্প্রিং এর মতোই, অনেকটা নেটের মতো জিনিসটা, যেটা হার্টের রক্তনালীর গায়ের ভিতরে খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবং ব্লকটাকে ওয়ালের সাথে পেস্ট করে দেয়, যার ফলে হলে ভিতরে একটা চ্যানেল তৈরি হয়ে যায় রক্ত চলাচলের জন্য। এবং এই স্ট্যান্ডগুলো বর্তমান যুগে যে স্ট্যান্ড পাওয়া যায়, অধিকাংশ স্ট্যান্ড হচ্ছে ড্রাগ কোটের স্ট্যান্ড, মানে স্ট্যান্ডের গায়ে আপনার মেডিসিন লাগানো থাকে, যার ফলে হয় কি, আপনার এখানে যেন ভবিষ্যতে আবার ব্লক তৈরি হইতে না পারে, সেই ব্লকে তৈরি হওয়ার জন্য বাধা দেয়। এই স্ট্যান্ডের গায়ে যে মেডিসিনগুলো লাগানো থাকে সেগুলো হচ্ছে অ্যান্টিপলিপারেটিভ এজেন্ট, যেমন আপনার সেরুলিমাস, ট্যাক্রোলিমাস, তারপর জুটোরুলিমাস, ইবুরুলিমাস, এই ধরনের ড্রাগগুলোর নাম আপনারা শুনছেন, যে এগুলো হচ্ছে অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টিপলিপারেটিভ এজেন্ট, মানে এগুলো হচ্ছে কি টিস্যু পলিপারেশন হইতে বাধা প্রদান করে। স্ট্যান্ড যখন, যেখানে স্ট্যান্ডের গায়ে এই ধরনের মেডিসিনগুলো লাগিয়ে দেওয়া হয়, এবং এই ধরনের মেডিসিন লাগানো স্ট্যান্ডকে আমরা বলি ড্রাগ ইলোটিং স্ট্যান্ড। মানে স্ট্যান্ডের এটা হলো যেগুলো হচ্ছে বর্তমান যুগে সবচেয়ে বেশি ইউজ করা হয় যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডগুলো হচ্ছে ড্রাগ ইলোটিং স্ট্যান্ড। এবং আগেকার দিনে আমরা যেগুলো দেখতাম যে বেয়ার মেটাল স্ট্যান্ড ছিল, যে স্ট্যান্ডের গায়ে কোনো ড্রাগ লাগানো থাকতো না, সেই স্ট্যান্ড আগে ব্যবহার করা হইতো। কিন্তু বর্তমান যুগে বেয়ার মেটাল স্ট্যান্ড ব্যবহার একেবারেই কমে গেছে, এখন শুধুমাত্র ড্রাগ ইলোটিং স্ট্যান্ডই ব্যবহার করা হয়। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে এবারে একটু জানতে চাই, যেহেতু আপনি স্যার এনজিওপ্লাস্টি নিয়ে বলছেন, স্যার এনজিওপ্লাস্টিটা আসলে কাদের ক্ষেত্রে করা হয়, এবং প্রাইমারি এনজিওপ্লাস্টি বলতে স্যার আমরা আসলে কি বুঝি? এনজিওপ্লাস্টি, তো আমরা একটা ধারণা মনে পাইছি এর ভিতরে, যে এনজিওপ্লাস্টি একটা চিকিৎসা পদ্ধতি, যেটা হচ্ছে হার্টের রক্তনালীতে যদি ব্লক থাকে, সেই ব্লকটাকে সারানোর জন্য এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যাকে আমরা এনজিওপ্লাস্টি বলি। এবং এনজিওপ্লাস্টিতে কি করা হয়, এনজিওপ্লাস্টিতে হচ্ছে হার্টের রক্তনালীর গায়ে যে ব্লক থাকে, ব্লকের কারণে যে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, সেই ব্লকটাকে সরানো হয়, এটা ওয়ালের সাথে পেস্ট করে দেওয়া হয়। এর জন্য কি প্রয়োজন হয়, এনজিওপ্লাস্টির জন্য এনজিওপ্লাস্টির কিছু ওয়্যারের প্রয়োজন হয়, বেলুনের প্রয়োজন হয়, স্ট্যান্ডের প্রয়োজন হয়, এর মাধ্যমে আমরা এনজিওপ্লাস্টি করে থাকি। এবং কাদের ক্ষেত্রে দরকার, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হার্টের রক্তনালীতে ব্লক থাকে, সেই ব্লকের পরিমাণ কিরকম, যেমন হচ্ছে 70% বা তার বেশি যদি ব্লক থাকে, তারপর হলো আপনার যদি একেবারে অস্ট্রিয়াম মুখের কাছে, যদি হার্টের রক্তনালীর মুখের কাছে 50% বা তার বেশি যদি ব্লক থাকে, আর অন্যান্য জায়গায় 70% তার বেশি যদি ব্লক থাকে, বা আমরা দেখলাম যে এই ব্লকের আবার কিন্তু অ্যানালাইসিস করার সিস্টেম আছে, ফিজিওলজিক্যাল অ্যাসেসমেন্ট, যেমন এফএফআর করা হয়। এফএফআর করে যদি আমরা দেখি যে না, এটা সিগনিফিকেন্ট ব্লক, যেই ব্লকের জন্য তার রক্ত চলাচলে সমস্যা হচ্ছে, এইভাবে আমরা দেখে কি করি, যে আমরা নির্ণয় করি যে না, এই ব্লকটা সারানো দরকার। সুতরাং দেখা যাচ্ছে যে যাদের রক্তনালীর ব্লকজনিত হৃদরোগ বা ইস্কিমিক হার্ট ডিজিজ, বা যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে বা হবে, এই ধরনের রোগীর সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে আমরা যখন দেখলাম ব্লকের পরিমাণ 70% বা বেশি, বা মুখের কাছে যদি ব্লক 50% বা তার বেশি যদি থাকে, যাদের সিমটম আছে এবং এফএফআর করে আমরা দেখি যে সিগনিফিকেন্ট লেশন আছে, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে সাধারণত এনজিওপ্লাস্টি করা হয়। এবং এনজিওপ্লাস্টির মাধ্যমে সেখানে রিং লাগে হার্টের রক্তনালীর রক্ত চলাচলকে স্বাভাবিক করা হয়। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবার জন্য। স্যার আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, একটু বড় দুটো কোয়েশ্চেন করেছেন, আপনি অনুমতি দিলে নিয়ে নিতে পারেন।
হ্যাঁ, আপনি শুরু করতে পারেন, তবে আমি মনে হয় প্রাইমারি এনজিওপ্লাস্টি মানে বলি নাই না এখানে। প্রাইমারি এনজিওপ্লাস্টি জি আপনি স্যার, একটা আপনার প্রশ্ন প্রাইমারি করেছিলেন। এনজিওপ্লাস্টি স্যার। জি স্যার। তো প্রাইমারি এনজিওপ্লাস্টিটা আসলে কিছুই না, এটাও একটা এনজিওপ্লাস্টি। তবে প্রাইমারি এনজিওপ্লাস্টি হচ্ছে বলা হয় যে আধুনিক চিকিৎসা পদ্ধতি হার্ট অ্যাটাক রোগীদের জন্য। যেমন কোন একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক মানে কি, আমরা 20 থেকে 30 মিনিট বা তার বেশি যদি বুকে ব্যথা পাই কোনো রোগীর ক্ষেত্রে, প্রচন্ড ধরনের বুকে ব্যথা, এবং তার সাথে হচ্ছে হার্টের মাংসপেশিগুলো ড্যামেজ হয়ে যায়, সেটা বোঝার উপায় কি, হাই সেন্সিটিভ ট্রোপোনিন অথবা ট্রোপোনিন করার পর দেখা গেল যে তার এনজাইমটা বেড়ে গেছে, ট্রোপোনিন লেভেলটা বেড়ে গেছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে মাসেল নেক্রোসিস হচ্ছে। এই ধরনের কন্ডিশনকে আমরা হার্ট অ্যাটাক বলি। হার্ট অ্যাটাকের রোগী যদি এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফাকশন যদি হয়, সেই রোগীদের ক্ষেত্রে 12 ঘন্টার ভিতরে রোগীর সাধারণত এখানে 100% ব্লক বা একেবারে 100% কাছাকাছি ব্লক থাকে। এই ব্লক সারানোর জন্য রোগীকে আমরা কি করি, ক্যাথল্যাবে নিয়ে অ্যাঞ্জিওগ্রাম করে যদি ব্লকটা সারিয়ে দিই হার্ট অ্যাটাকের রোগীদের ক্ষেত্রে, তাকে বলা হয় প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। তাহলে সহজ কথা হচ্ছে, হার্ট অ্যাটাকের রোগীদের অ্যাঞ্জিওগ্রামের মাধ্যমে অ্যাঞ্জিওপ্লাস্টি করে রিং লাগিয়ে দেওয়ার যে পদ্ধতি, তাকে আমরা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি বলি। এটাকে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি বলা হয়। এখন আপনি আপনার কোশ্চেনে চলে যেতে পারেন। স্যার ধন্যবাদ। আমাদের দর্শক নিহাল রহমান চৌধুরী প্রশ্ন করেছেন, স্যার what should be the regular practice during procedure approaching through femoral artery or radial artery? স্যার আপনি এটার উত্তর দিলে আমি প্রশ্নটি করব। মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ, মানে কোশ্চেনটা ভালো মতো বুঝতে পারিনি, আরেকবার একটু যদি রিপিট স্যার আমি করেন। আবার রিপিট করছি স্যার। what should be the regular practice during procedure approaching through femoral artery or radial artery? দর্শক আসলে উনি জানতে চেয়েছেন যে আমরা এই অ্যাপ্রোচটা ফিমোরাল আর্টারি দিয়ে করি না রেডিয়াল আর্টারি দিয়ে করি, এটি উনি সম্ভবত হ্যাঁ, জানতে এখন চেয়েছেন। এটা ছিল কি, আপনার আগেকার দিনে যেমন আমাদের দেশে আমরা প্রথম যখন দেখি, তখন কিন্তু ফিমোরাল আর্টারি দিয়েই সাধারণত অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টি করা হইতো। এখন ফিমোরাল আর্টারি দিয়ে অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টি করার ক্ষেত্রে আমরা যে পেশেন্টের হসপিটালে স্টে করা, বেশি সময় স্টে করা লাগে, তারপর হচ্ছে রুগী অনেক সময় বোরিং ফিল করে, যে তার যেটা হচ্ছে প্রস্রাব পায়খানার ক্ষেত্রে একটা জটিলতার সৃষ্টি হয়, শুয়ে থাকা লাগে দীর্ঘ সময়। আবার কিছু কিছু ফিমোরাল আর্টারি দিয়ে অ্যাঞ্জিওগ্রাম করার পরে কিছু জটিলতা হয় পায়। এই সমস্ত কারণে আপনার রেডিয়াল অ্যাঞ্জিওপ্লাস্টি, রেডিয়াল রুটে অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টি আপনার ডেভেলপমেন্ট হয়। এবং রেডিয়াল রুটে বর্তমান হচ্ছে একটা ফ্যাশনের মতো, যে সবাই রেডিয়াল রুটে অ্যাঞ্জিওগ্রাম করতে চান। কারণ হচ্ছে রুগীরও চায় যে না, আমার হাত দিয়ে অ্যাঞ্জিওগ্রাম করা হোক, হাত দিয়ে করলে উনি অ্যাঞ্জিওগ্রাম করার পরে হাঁটতে পারবেন, চলতে পারবেন খুব সহজ, এবং সহজেই বাড়িতে চলে যেতে পারবেন খুব দ্রুত। এই জন্য সবাই চায় কি, রুগীরাও চায় হাত দিয়ে করতে, ডাক্তাররাও চায় হাত দিয়ে করতে। এটা অনেকটা ফ্যাশনেবল, যে মানে হাত দিয়ে করাটা একটা ফ্যাশনের মতো হয়ে গেছে। এবং এখনকার দেখা যায় যে প্রায় হসপিটালে সবাই চান যে হাত দিয়ে অ্যাঞ্জিওগ্রাম করার জন্য। কিন্তু হাত দিয়ে অনেক সময় আমরা যেটা দেখি যে রেডিয়াল আর্টারি যদি সাইজ যদি ভালো না থাকে, আমাদের দেশে মানুষের হাইট কম হওয়ার কারণে রেডিয়াল আর্টারির ডায়ামিটারও কম। তারপর হচ্ছে অনেক সময় রেডিয়াল আর্টারিতে কিছু অ্যাবনর্মালিটিস থাকে, অ্যাক্সেসরি রেডিয়াল আর্টারিজ, তারপর রেডিয়াল আর্টারিতে আপনার লুপ থাকে। উপরে রেডিয়াল আর্টারি যখন সাবক্লেভিয়ান আর্টারি দিয়ে আপনার আর্টস অফ অ্যাওর্টাতে যাচ্ছে, সেখানেও আপনার বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস থাকে। তো এই সমস্ত অ্যাবনর্মালিটিস ক্ষেত্রে অনেক সময় কিন্তু রেডিয়াল রুট দিয়ে অ্যাঞ্জিওগ্রাম সাকসেসফুল হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আবার ফিমোরাল রুটে তাকে রুট শিফট করা লাগে। কিন্তু বর্তমান যুগের একটা ফ্যাশন হচ্ছে যে রেডিয়াল রুট দিয়ে অ্যাঞ্জিওগ্রাম করতে হবে, এবং সবাই রেডিয়াল রুট দিয়ে করার জন্য চেষ্টা করে। ধন্যবাদ স্যার। আমাদের দর্শকের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, if any patient is medicated with ecosprin and severe angina is developed, in that case is that patient eligible for primary angioplasty? ইকোস্প্রিন পাচ্ছেন, তার বুকে ব্যথা হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে বুকে ব্যথা হইলেই যে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি ব্যাপারটা তা নয়। প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি হলো স্পেসিফিক গ্রুপ অফ মানে যে পেশেন্টের জন্য, সেটা হচ্ছে কি এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফেকশন, মানে হচ্ছে কোনো একটা রোগীর হার্ট অ্যাটাক হলো, সেই হার্ট অ্যাটাকের সাথে ইসিজির একটা ক্রাইটেরিয়া, সেটা হলো এসটি এলিভেশন থাকতে হবে। এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফেকশন যদি থাকে, শুধুমাত্র সেই রোগীদের ক্ষেত্রে 12 ঘন্টার ভিতরে যদি পেশেন্ট আসেন, সাধারণত
এবং যদি রোগী হসপিটালে ঢোকার পর আপনার যদি হচ্ছে আপনার 60 মিনিটের ভিতর মানে 1 ঘন্টার ভিতরে যদি আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি করার মতো ফেসিলিটি থাকে, তখনই শুধুমাত্র প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে। এখন দেখা গেল যে তার প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করার ফেসিলিটি নাই, তার টাইম কিন্তু ওভার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপেক্ষা করতে পারবেন না। সেই ক্ষেত্রে সেখানে স্ট্রেপ্টোকাইনেজ বা থ্রম্বোলাইটিক ড্রাগ ইউজ করতে হবে। সুতরাং প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি কিন্তু সবার ক্ষেত্রে না, এটা হলো স্পেসিফিক গ্রুপ অফ পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। এবং অন্যান্য ক্ষেত্রে যে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় সেটা হচ্ছে যেমন বুকের রোগী অ্যাসপিরিন পাচ্ছে, অন্যান্য ওষুধ পাচ্ছেন, তারপরে তার বুকে ব্যথা হয়, সেটা হলো আমরা যেটা এটাকে প্রাইমারি বলা হয় না, এটা আমি অ্যাঞ্জিওগ্রাম করি। অ্যাঞ্জিওগ্রাম করার পর আমরা তার যদি হার্টে ব্লক থাকে ব্লক ছুটিয়ে দেওয়া হয়, সেটা রুটিন অ্যাঞ্জিওপ্লাস্টি যেটা আর কি করা হয়, এই ধরনের রুটিন অ্যাঞ্জিওপ্লাস্টির ভিতরে পড়ে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক আপনাকেও ধন্যবাদ অত্যন্ত চমৎকার দুটি প্রশ্ন করার জন্য। স্যার, যে কোনো অপারেটিভ প্রসিডিওর বা কিছু করার কোনো পদ্ধতি করার পরে কিন্তু আসলে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয় বা জীবনযাত্রার পরিবর্তন করতে হয়, খাদ্যাভ্যাসের কিছু মেনে চলতে হয়। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে অ্যানজিওপ্লাস্টি করার পর একজন রোগীর জীবনযাত্রাটা কেমন হবে, এবং আমাদের একজন দর্শক শফিকুজ্জামান তিনিও প্রশ্ন করেছেন স্যার, অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টি পরবর্তী একজন রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? হ্যাঁ, তাহলে আমরা যে একজন রোগী অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর আমরা অনেক সময় দেখি যে রোগীরা মনে করেন যে আমার তো ব্লক যেটা ছিল ব্লক তো সারিয়ে দেওয়া হলো, অ্যাঞ্জিওপ্লাস্টি করে রিং লাগানো হয়েছে, আমার তো এখন আর রোগ নেই। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। যে ইসকিমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এই রোগটাকে মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ বলা হয়। এটা হলো জেনেটিক একটি ব্যাকগ্রাউন্ড থাকে এবং তার এই ডিজিজ প্রসেস চলতেই থাকে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে রক্তনালীতে রিং লাগালাম বা অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিলাম, যদি উনি স্বাভাবিক যদি উনি নিয়মকানুন না মানেন, তাহলে দেখা যাবে যে ওনার আরেকটি রক্তনালীতেও কিন্তু ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা যে রক্তনালীতে আমরা কাজ করেছি ওই রক্তনালীতেও আবার ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কারণে যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, রোগীদেরকে অবশ্যই তাকে কিছু ওষুধ কিন্তু খেতে হবে। যেমন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার তো অবশ্যই তাকে যে ওষুধগুলি দিবেন ওষুধগুলি নিয়মিত খাবেন। ওষুধের ডাক্তারের পরামর্শ ছাড়া এই সমস্ত ওষুধ বন্ধ করা যাবে না, এবং টাইম টু টাইম ফলো আপে থাকতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উনি সঠিক তার কি কি ওষুধ লাগবে এগুলি কিন্তু ডাক্তার তাকে ঠিক করে দিবেন। তারপরে হচ্ছে এর পাশাপাশি ওনাকে অবশ্যই কতগুলো রিস্ক ফ্যাক্টর যেগুলো আমরা সবসময় বলি, এগুলো অবশ্যই তাকে নজরে রাখতে হবে। যেমন ধূমপান করা যাবে না, অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। অন্যান্য যেহেতু তামাক জাতীয় দ্রব্য, শুধু ধূমপান না, আমরা সাদা, জর্দা পাতা, গুল, এই ধরনের অনেক আছে। কিন্তু শুধু মনে করতে পারে সিগারেট না বন্ধ করে দিলে ডাক্তার সাহেব বাকি তো সব চলবে। এই ধরনের যত তামাক আছে কোনো তামাকই ব্যবহার করা ঠিক হবে না, ঠিক আছে একটা। নেক্সট হলো যে তার উচ্চ রক্তচাপ যদি থাকে, অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ, প্রয়োজনীয় ওষুধও খেতে হবে। ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস তাকে নিয়ন্ত্রণে রাখতেই হবে। সে নিয়ন্ত্রণের জন্য ওষুধের প্রয়োজনে ওষুধ খাবেন, নিয়ম কানুন মেনে চলতে হবে। ডায়াবেটিসে রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে যে সবসময় আমরা যেটা বলি হার্ট হেলদি খাবার, মানে কিছু খাবারের সবাই খাবারের জানতে চান যে কি কি খাবার খাবো, কি খাবো না। সবসময় এরকম একটা প্রশ্ন রোগী এবং রোগীর লোকজন করতে থাকেন যে আমি এখন কি খাবো। এখন খাবারের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে কথাগুলো বলি সবসময় যে হার্ট হেলদি খাবার, এখন হার্ট হেলদি খাবার দিয়ে কি বোঝানো হয়? যেমন লবণ বেশি খাওয়া যাবে, ফ্যাট যেটা স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট এগুলো কম খাবেন। স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট যেখানে থাকে, যেমন অ্যানিমেল ফ্যাটে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, ট্রান্স ফ্যাট হলো ভাজা পোড়া বেকারি খাবার, এগুলোতে ট্রান্স ফ্যাট বেশি থাকে। তাহলে এগুলো অ্যাভয়েড করতে হবে। আর সবুজ শাকসবজির কথা আমরা বলি, ফল খাওয়ার জন্য বলি শাকসবজি খাবেন বেশি করে। আর ওজন অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, ওজন বাড়ানো যাবে না, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আর রেগুলার হাঁটার জন্য বলা যে 30 মিনিট অ্যাটলিস্ট প্রতিদিনে 30 মিনিট করে হাঁটতে হবে, সপ্তাহে 5 দিন অথবা 7 দিন হাঁটতে পারলে সবচেয়ে ভালো। এর পাশাপাশি আপনার যে লাইফ জীবনযাত্রার যে পরিবর্তনগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আপনার মানুষ অত্যধিক দুশ্চিন্তা, তারপরে একেবারে বেশি আবেগপ্রবণ হওয়া, এই ধরনের জিনিসগুলো, দুশ্চিন্তা, আবেগপ্রবণ, অস্থিরতা, এই জিনিসগুলো কিন্তু হার্টের সমস্যা কিন্তু বাড়ায় দেয় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় দেয়।
সুতরাং আপনি ফুটবল খেলা দেখতেছেন, হাসা ভালো কিন্তু একেবারে অট্ট হাসি, অনেক বেশি উত্তেজিত হয়ে গেলে কিন্তু হার্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ দুশ্চিন্তাগ্রস্ত হইতে হইতে এমন দুশ্চিন্তা করতে করতে দেখা যায় ধূমপান, বিভিন্ন ধরনের ড্রাগ এডিকশন এগুলো কিন্তু হার্টের জটিলতা বাড়ায় ফেলে। সুতরাং দেখা যাচ্ছে যে এই মানসিক স্বাস্থ্যটা কিন্তু খুবই জরুরি যে হার্টের রোগীদের জন্য। যে অত্যধিক মানসিক চাপ, যেমন আমরা কর্মক্ষেত্রে দেখা গেলে যেখানে আপনি কাজ করতেছেন এনভায়রনমেন্ট ভালো না, আপনার সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আপনি ওখানে অ্যাডজাস্ট করতে পারছেন না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই হৃদরোগীদের কিন্তু জটিলতা বাড়ায় দেয়। তাহলে দেখা যাচ্ছে যে শুধু ওষুধ খেলে হবে না, ওষুধের পাশাপাশি আপনার অন্যান্য যে জীবনযাত্রার মান এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা, রিস্ক ফ্যাক্টরগুলোকে আপনাকে নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি চিকিৎসার পাশাপাশি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা প্রায় লাইভের শেষ পর্যায়ে চলেছি। শেষ পর্যায়ে আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, যেহেতু আমাদের সবার এখন একটি কমন কনসার্ন হচ্ছে কোভিড-19 এবং যে সবাই এখন ভ্যাকসিনেশন নিচ্ছে, সেক্ষেত্রে স্যার আপনার কাছে একটু জানতে চাই, হার্টে রিং বসানো যে রোগীরা আছেন তারা আসলে কোভিড-19 ভ্যাকসিন নিতে পারবেন কিনা, তাদের জন্য কতটুকু সেফ, এটা যদি একটু বলেন। এখন এটা তো প্রায় সময় আমাদেরকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে স্যার আপনি তো আমার রিং লাগিয়ে দিয়েছেন স্যার 10 বছর আগে, তো এখন তো স্যার ভ্যাকসিন নিতে পারবো কিনা। এরকম সবসময় আমাদেরকে এই ধরনের প্রশ্ন টেলিফোনের মাধ্যমে আমরা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি। এখন এটার ক্ষেত্রে খুব জরুরি জানা দরকার যেটা হলো যে যারা হৃদরোগে আক্রান্ত থাকেন, এই হৃদরোগীদের ক্ষেত্রে কোভিড যদি আক্রমণ করে তাহলে 5 টাইমস হচ্ছে মর্টালিটি, মানে 5 গুণ বেশি মৃত্যুর ঝুঁকি। আমরা তাহলে দেখা যায় মৃত্যুর ঝুঁকি কিন্তু বেশি, যারা হৃদরোগে আক্রান্ত, যাদের রিং লাগানো আছে, হার্টের রোগীদের মানে মৃত্যুর ঝুঁকি বেশি কোভিড আক্রমণের পরে। আবার আমরা যদি দেখি যে একজন পেশেন্ট হচ্ছে নন ভ্যাকসিনেটেড কোভিড আক্রান্ত, আরেকজন হচ্ছে ভ্যাকসিনেটেড কোভিড আক্রান্ত, আমরা দেখি যে আক্রমণ করলো ভ্যাকসিনেটেড রোগী যদি কোভিড আক্রমণ করে তার ক্ষেত্রে দেখা যায় হসপিটালাইজেশন লাগে না, মৃদু সিমটম থাকে, বাড়িতে চিকিৎসা করলে হয়, আইসিইউতে যাওয়ার প্রয়োজন হয় না, মৃত্যু ঝুঁকি কিন্তু কম। তারপরে আসেন ভ্যাকসিনের আরেকটা বিষয় যদি আমরা দেখি যে ভ্যাকসিনটা কিন্তু সেফ এবং ইফেক্টিভ, এবং এই ভ্যাকসিনটা হচ্ছে ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন। যেমন 2 ডোজ যদি দেয় আমরা ফুল ভ্যাকসিনেটেড বলি আফটার 2 উইক, তারপরে দেখা যায় যে আপনার অনেক সময় জটিলতা অনেক কম থাকে। তারপরেও আমরা যে 100% নিশ্চিত না যে কতটুকু প্রোটেকশন দিচ্ছে, যার জন্য বলা হচ্ছে যে ভ্যাকসিন আপনার নেওয়ার পরও আপনাকে মানে ওয়েল ফিটেড মাস্ক আপনাকে পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, হ্যান্ড স্যানিটাইজ করতে হবে, এবং বিশেষ করে যারা এই ধরনের কোমরবিডিটি আছে, যাদের হার্টের সমস্যা আছে, ওবেসিটি আছে, ডায়াবেটিস আছে, যাদের বয়স বেশি, তাদের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি খুব ভালোভাবে মেনে চলতে হবে উইথ ভ্যাকসিনেশন। তাহলে আমরা এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করলে আমরা দেখি যে যাদের ইস্কিমিক হার্ট ডিজিজ আছে, যাদের হার্টে রক্তনালীতে রিং লাগানো আছে, তাদের অবশ্যই ভ্যাকসিন নেওয়া প্রয়োজন, এবং প্রত্যেক রোগী কিন্তু ভ্যাকসিন নিয়ে নেবেন। যাদের এই ধরনের রিং লাগানো আছে সবাই ভ্যাকসিন নিয়ে নিতে হবে, তাহলে ভ্যাকসিন নিলে আপনি সুরক্ষা পাবেন। কিন্তু আবার ভ্যাকসিন দেওয়ার পর আপনি এটা ধারণা করলে হবে না যে আমি তখন ভ্যাকসিন নিয়েছি, আমি মাস্ক ছাড়া এখন ওভার ক্রাউডেড এরিয়া যেখানে মানুষ বেশি সব জায়গায় আমি এখন ঘুরে বেড়াই, সেটাও কিন্তু চলবে না। আপনি ভ্যাকসিন নেবেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি আপনাকে অবশ্যই ওয়েল ফিটেড মাস্ক পরতে হবে, এবং যারা করোনার সিমটম যেখানে বোঝা যায় যে সমস্ত রোগী, এই সমস্ত লোকদের থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে, ওভার ক্রাউডেড জোনগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে, এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বা হ্যান্ড স্যানিটাইজ করা এগুলোও কিন্তু অবশ্যই এই রোগীদের ক্ষেত্রে বিশেষ করে তাকে ফলো করতে হবে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই স্যার, এই করোনারি এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি নিয়ে এত সুন্দর একটি আলোচনা আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য, এবং খুব শীঘ্রই আপনার সাথে আরো কোনো বিষয় নিয়ে যুক্ত হতে পারবো এই কামনা করছি, এবং রাজ টিভির পক্ষ থেকে আপনার সার্বিক সুস্থতা কামনা করছি স্যার। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার সৈয়দা রুবাইদা কিবরিয়া, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং রাজ টিভি এবং রেনাটা ফার্মাসিউটিক্যাল এবং যারা আজকে অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম
করোনারি অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টি নিয়ে, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে বিস্তারিত তথ্য দেবার জন্য আমাদের সাথে পুরোটা সময় গেস্ট এক্সপার্ট হিসেবে ছিলেন এনআইসিবিটির কার্ডিওলজির সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান পাটোয়ারি স্যার। তিনি একজন ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল হার্ট স্পেশালিস্ট। প্রিয় দর্শক, আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। সুতরাং হৃৎপিণ্ডকে সুস্থ রাখার প্রয়োজনীয়তা কতটুকু সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে হৃদরোগ থেকে মুক্তি পাবার জন্য শুধুমাত্র ওষুধ খেলেই কাজ হবে না, জীবনযাত্রা কিন্তু সুন্দর করতে হবে, হেলদি লাইফ লিড করতে হবে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবার জন্য, এবং ধন্যবাদ জানাতে চাই ওয়েনেটা ফার্মাসিউটিক্যালসকে চমৎকার এই আলোচনার জন্য, এবং সার্বিক সহযোগিতায় ছিল রোলিভ, জায়াম্পা, গ্রিন টাইম এবং রেজর ম্যাক্স। আগামীতে খুব শীঘ্রই আপনাদের সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবার জন্য হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং রাজশাহীর সঙ্গে থাকবেন। ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.